আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। জোট করে বিপদে জামায়াত, গ্রিন সিটগুলোতে শরিকদের চোখ, তৃণমূলের চাপা ক্ষোভ। ওসমান হাদির খুনি ফয়সালকে বাঁচাতে স্বরাষ্ট্র উপদেষ্টার গোপন চক্রান্ত ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস। বের হয়ে আসলো চাঞ্চল্যকর সব তথ্য। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী ৫০ বছরে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না, বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্যবসায়ীর থেকে অর্থ আদায়, জুলাই যোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে তোলপড়। জামায়াতে ইসলামীর শতাধিক আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি এবং চরমোনায় পীরের দলের সাথে গোপন সমঝোতার গুঞ্জন। জোটের স্বার্থে কি নিজের পায়ে কুড়াল মারছে জামায়াত, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো মাস্টার প্ল্যান? কেন দলের তৃণমূল নেতাকর্মী এবং ছাত্র শিবিরের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব নির্বাচন ও জামায়াত জোটের পেছনের সেই সব অজানা নাটকীয়তা, যা মূলধারার সংবাদ মাধ্যমেও হয়তো আপনি পুরোপুরি জানতে পারেননি। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে রাজনীতির এই জটিল দাবাচাল কিছুই বুঝতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। বিশেষ করে ইসলামী দলগুলোর জোটবদ্ধ নির্বাচন এবং আসন ভাগাভাগি নিয়ে যে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সাধারণ ভোটারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আপনারা ফুটেজে দেখেছেন নির্বাচন কমিশনের ব্যস্ততা এবং বিভিন্ন দলের মিছিলের দৃশ্য, কিন্তু এর আড়ালে ঘটে যাচ্ছে অবিশ্বাস্য সব ঘটনা। সবচেয়ে বড় খবর হল জামায়াতে ইসলামী এবং অন্যান্য সমমনা দলগুলোর মধ্যে আসন সমঝোতার বিষয়টি। জামায়াত অনেক আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল যে একটি বৃহত্তর জোট গঠনের স্বার্থে তারা তাদের শতাধিক আসন ছেড়ে দেবে। সেই পরিকল্পনা অনুযায়ী ১১ দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা আসার পরপরই দেখা গেল বেশ কিছু আসনে জামায়াত তাদের দলীয় মনোনয়ন জমা দেয়নি, অর্থাৎ তারা কথা রেখেছে। কিন্তু রাজনীতির মাঠ কি এতই সরল? নাটকীয়তা শুরু হয় যখন দেখা যায় ১০ দলীয় জোটের ঘোষণার পরেও জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় দলই বিপুল সংখ্যক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। পরিসংখ্যানটি শুনলে চমকে যাবেন। ১১টি দল মিলে ৩০০ আসনের বিপরীতে প্রার্থী দিয়েছে ৭ শতাধিক। এর মধ্যে জামায়াত ইসলামী একাই জমা দিয়েছে ২৭৬টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জমা দিয়েছে ২৭২টি আসনে। প্রশ্ন হল, যদি সমঝোতাই হয়ে থাকে তবে প্রায় প্রতিটি আসনেই প্রার্থী কেন? আসলে এখানেই রয়েছে রাজনীতির আসল ম্যারপ্যাচ। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন। এই জোটে নতুন করে যুক্ত হয়েছে কর্নেল অলি আহমেদের এলডিপি এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জামায়াতের আমির খুব আত্মবিশ্বাসের সাথেই বলেছিলেন, এটি জোটের চেয়েও মজবুত একটি নির্বাচনী সমঝোতা। তিনি আশ্বাস দিয়েছিলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাকিটা সুন্দরভাবে সমাধান হবে। কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। মনোনয়নপত্র জমার শেষ দিনের ঠিক আগ মুহূর্তেও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি কে কোন আসন পাচ্ছেন। আর এই অনিশ্চয়তা থেকেই জন্ম নিয়েছে ব্যাপক অসন্তোষ। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের অনুসারীরা এই আসন ভাগাভাগি নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছেন। তিনি দাবি করেছেন ১৪৩টি আসনে তাদের দলের অবস্থান এ ক্যাটাগরির, অর্থাৎ তারা মনে করেন এই ১৪৩টি আসনে জয়লাভ করার মতো সক্ষমতা তাদের আছে। অথচ সমঝোতার টেবিলে হয়তো তাদের এর চেয়ে অনেক কম আসন অফার করা হয়েছে। দর্শক, রাজনৈতিক মাঠের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ এবং ভেতরের খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি মূল আলোচনায়। ইসলামী আন্দোলনের এই অসন্তুষ্ট আছেই, তবে আগ্নেয়গিরির লাভা জমেছে খোদ জামায়াতের ভেতরে। দলের তৃণমূল নেতাকর্মী এবং বিশেষ করে ছাত্র শিবিরের মধ্যে চাপা ক্ষোভ এখন আর গোপন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে তাদের এই হাহাকার। জামায়াতের একটি বড় অংশের অভিযোগ, গত ৫ বছর ধরে তারা যেসব এলাকায় দিন-রাত পরিশ্রম করেছে, ভোটারদের সাথে সম্পর্ক তৈরি করেছে এবং যেসব আসনকে তারা গ্রিন সিট বা নিশ্চিত বিজয়ের আসন হিসেবে চিহ্নিত করেছিল, জোটের খাতিরে সেই আসনগুলোই এখন অন্য দলকে ছেড়ে দিতে হচ্ছে। তৃণমূলের কর্মীরা মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্বের এই উদারতা আসলে দলের জন্য আত্মঘাতী হতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামেও একটি ইউটিউব চ্যানেলের পোস্টে এবং বিভিন্ন ফেসবুক পেজে এই ক্ষোভের বহির্প্রকাশ ঘটেছে স্পষ্টভাবে। সেখানে বলা হচ্ছে,
11 দলীয় জোট এখন কঠিন এক ঝামেলায় পড়েছে। শরিক দলগুলোর বিশেষ করে চরমোনাই পীরের দলের চোখ পড়েছে জামায়াতের সেই গ্রিন সিটগুলোর ওপর। অথচ গত 5 বছরে জামায়াত তাদের সাংগঠনিক শক্তি দিয়ে অন্তত 70টি আসনকে নিজেদের জন্য প্রস্তুত করেছিল। এখন সেই সাজানো বাগান অন্যকে দিয়ে দিতে নারাজ তৃণমূল। অন্যদিকে জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। তারা বলছে জামায়াত রাজনীতিতে এক অনন্য ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বোঝাতে চাইছে যে ক্ষমতার চেয়ে তাদের কাছে আদর্শ এবং জোটের ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। দলীয় এমপি প্রার্থীরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে হাসি মুখে নিজেদের যে নিশ্চিত আসন ছেড়ে দিচ্ছেন, এটাকে তারা দলের শৃঙ্খলার বড় প্রমাণ হিসেবে দেখছেন। কিন্তু প্রশ্ন হল, এই ত্যাগ কি আদৌ কোনো সুফল বয়ে আনবে, নাকি ভোটের মাঠে হিতে বিপরীত হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, সম্মানজনক আসন না পেলে তারা একাই নির্বাচন করবে। দলটির প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ স্পষ্ট বলেছেন, তারা এই সমঝোতায় সন্তুষ্ট নন। আলোচনার পথ খোলা রাখলেও তারা পূর্ণ প্রস্তুতির সাথেই মাঠে আছেন। অর্থাৎ সমঝোতা না হলে তারা আলাদা নির্বাচন করবেন, যা শেষ পর্যন্ত ভোট ভাগাভাগিতে বিরোধী পক্ষেরই লাভ করে দিতে পারে। অবশেষে দিনের আলোর মতোই পরিষ্কার হতে শুরু করেছে, ওসমান হাদির খুনি ফয়সালকে বাঁচাতে স্বরাষ্ট্র উপদেষ্টার গোপন চক্রান্ত ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস। বের হয়ে আসলো চাঞ্চল্যকর সব তথ্য। ওসমান হাদিকে গুলি করে হত্যার পিছনের আসল মাস্টারমাইন্ড কারা? শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাইয়ে আছে এবং সে নির্দোষ। ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন। কিন্তু থামুন, আবেগের আগে বিবেককে কাজে লাগান। আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই, সে মিথ্যে বলেছে। অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্টেটাস ফাইল ক্লোজড। ফাইল ক্লোজড মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে, অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে। এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন এবার সাফ জানিয়ে দিলেন যে ওসমান হাদির খুনি ফয়সালকে ডিওএইচএসের একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় অভিযান চালাতে চাইলেও পুলিশকে অভিযান চালাতে দেয়া হয়নি, তাদেরকে বাধা দেয়া হয়েছে। তিনি আরও জানান, দেশকে নিরাপদ করতে যে শহীদ হল তার খুনিদের কেন এই সরকার নিরাপদ আশ্রয় তৈরি করে দিচ্ছে? শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয়, এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম। হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন সব রাঘব বোয়াল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের মোড় ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্ব নেই। দর্শক, আপনার কি মনে হয়, ফয়সালের খুনিকে বাঁচাতে কোনো মাস্টারমাইন্ড থাকতে পারে? এখানে কি বিএনপি তাদের নিজেদের স্বার্থে চুপচাপ আছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চক্রান্ত? গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী 50 বছরে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না, বলেছেন আলী রিয়াজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী 50 বছরে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সোমবার 5 জানুয়ারি নির্বাচনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলেম ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। আলী রিয়াজ বলেন, 54 বছর ধরে আদালত কার্যকারিতা হারিয়েছে, এ কারণেই গণভোটের প্রয়োজন দেখা দিয়েছে। দেশের চাবি এখন জনগণের হাতে, সেজন্যই এই গণভোট। তিনি আরও বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে পরিবর্তনের সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা হেলাফেলায় যেন এড়িয়ে না যাই, সেই বিষয়ে জনগণকে সতর্কও করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জুলাই যোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। প্রসঙ্গত, এর আগে 25 ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংগঠিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।